আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প প্রেমিক। গল্পটি তাহলে শুরু করি। আমার তখন ক্লাস 11, কাছেই স্কুল। আমি স্কুলে যাতায়াতের পথে একটা ছেলেকে সাইকেলে করে মাঝে মাঝে কোথাও যেতে দেখি। শ্যামলা বরণ, টিকালো নাক, টানা টানা চোখ, বেশ লম্বাও বটে। যদিও সে আমাকে একটুও পাত্তা দেয় না, কোনোদিন ঘুরেও তাকায় না। আমি যে একটা মেয়ে, আমার কিশোরী বয়সের মনটা পুরোটাই তাকে উজাড় করে দিয়ে বসে আছি, তা যদি সে বুঝতো। আর আমার কপাল, কি আর করা। ছেলেটাকে দেখার পর সমরেশ মজুমদারের উপন্যাসের নায়ক অনিমেষের কথা আমার খুব মনে পড়তো। আর নিজেকে অবশ্যই তার প্রেমিকা মাধবীলতার জায়গায় বসিয়েছি। মনে মনে কখন যে ছেলেটা আমার প্রতিটি উপন্যাসের নায়ক আর আমি তার নায়িকা হয়ে গেলাম, বুঝতেও পারিনি। প্রায় রোজ রাস্তায় এক পলকের একটু দেখায় ছেলেটাকে না জেনে না বুঝে মন দিয়ে দিলাম আমি। তারপর পরীক্ষা আর নানান ঝামেলায় অনেক দিন দেখা নেই। অবশেষে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নতুন কলেজে ভর্তি হলাম। রাস্তায় বের হলেই যদি এক পলক দেখা পাই, সেই ভেবে তাকে এদিক ওদিক খোঁজা আমার স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু বেশ কিছুদিন ছেলেটিকে আর দেখতে পেলাম না। কোথায় বাড়ি তাও জানি না। সাইকেলে আসতো মানে কাছেই হবে নিশ্চয়ই, কিন্তু কিভাবে দেখা হবে আর কবে, কিছুই জানি না। আমার ছেলেবেলার বান্ধবী তনুকে আমার মানসিক দুঃখের কথা জানালাম। নিজের এই ভালো লাগার ভার একা একা আর বইতে পারছিলাম না। যদিও তনুও ছেলেটাকে দেখেনি, কিন্তু তবুও আমার পাগলামি দেখে সেও প্রকৃত বান্ধবীর মতো আমার দুঃখের সমব্যথী হয়ে রইল। কলেজে তখন টুকটাক এদিক ওদিক দিয়ে প্রপোজ আসছে, ওই যেমন হয় আর কি। কিন্তু আমি এঙ্গেজড বলে এড়িয়ে যাচ্ছি। হায় রে, এই কি পোড়া কপাল আমার! যাকে ভালোবাসি সে কিছুই জানে না, সেই ভালোবাসা একতরফা জেনেও ভালোবাসছি। এ কেমন ভালোবাসা! নাম ধাম কিচ্ছু জানি না। মনে মনে আমার স্বপ্নের নায়কের একটা নাম দিয়েছি, অনিমেষ, আমার প্রিয় উপন্যাসের নায়ক। এরই মধ্যে একদিন আমি আর তনু কলেজ থেকে ফিরছি। হঠাৎ দেখি আমার স্বপ্নের রাজকুমার একটা অন্য মেয়েকে বাইকের পিছনে বসিয়ে কোথাও যেন রওনা দিয়েছে। বুকের ভিতরটা কেমন যেন চিনচিন আর চোখটা জ্বালা করে উঠল আমার। তনুকে ইশারায় দেখালাম ছেলেটাকে। আমার মুখ দেখে তনু সব বুঝল। তারপর ছেলেটাকে ভালো করে দেখে বলল, তোর অনিমেষকে আমি যেন কোথাও দেখেছি। কোথায় আর দেখবি, নিশ্চয়ই ওই মেয়েটার সাথে কোনো পার্কে। বেজার মুখে আমি উত্তর দিলাম। তনু ভুরু কুঁচকে কিছুক্ষণ ভেবে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, আমার ছোটদার সাথে দুই একবার। দাঁড়া দাঁড়া, অত মন খারাপ করিস না তো, আমি খোঁজ খবর নিচ্ছি। বাইকের পিছনে বসা মেয়েটাকে দেখে সেই থেকে আমার মনটা অসম্ভব খারাপ। তবুও তনুর কথায় যেন একটু আশার আলো দেখতে পেলুম। দিন দুই পরে তনু জানালো ছেলেটির নাম ঋষি, খুব ভালো ছেলে, দুই পাড়া পরেই বাড়ি। ছেলেটি বছরখানেক হলো চাকরি পেয়েছে। আমাদের সময়টা তখন অতটা অ্যাডভান্স ছিল না যে মেয়েরা নিজের পছন্দের অপছন্দের কথা সরাসরি কাউকে বলতে পারবে। মনের দিক থেকে কতটা নিরুপায় হলে একটা মেয়ে একটা ছেলের এইভাবে খোঁজ নেয়। ছেলেটি যদি জানতো তার জন্য এক সুন্দরীর এই গোয়েন্দাগিরি, নিশ্চয়ই খুব খুশি হতো। যাই হোক, মনে মনে ভাবলাম ও চাকরি পেয়েছে, এই জন্যই এখন আর দেখি না এদিকে। ওদের পাড়া এমন কিছু দূর নয়, সাইকেলে মিনিট 25 মতো লাগবে মনে হয়। নির্লজ্জের মতো তনুকে বললুম, সাইকেল নিয়ে একদিন যাবি ওদের পাড়ায়? তনু আমার দিকে গোল গোল চোখে তাকিয়ে পর মুহূর্তে তিরস্কার করে বলল, মেয়েদের এত উতলা হওয়া মোটেই শুভ লক্ষণ নয়। ধুত তেরিকা, তোর শুভ লক্ষণে নিকুচি করেছে। ভীষণ রাগ হলো তনুর উপর। ভাবলুম আর জম্মেও ওর সাথে কথা বলবো না। তারপর বেশ কিছুদিন কলেজও যায়নি, ফলে তনুর সাথে দেখাও হয়নি। আরও একটা ঘটনায় মন মেজাজ জম্মের খারাপ হলো আমার। বাড়িতে হঠাৎ বলা নেই কওয়া নেই আমার বিয়ের দেখাশোনার কথা বলছে।
এই রবিবার শুনলাম পাত্রপক্ষ থেকে আমাকে দেখতে আসবে। পাত্রের বাবা আর আমার বাবা নাকি একই ট্রেনে অফিস যায়। দুজনে মিলে এই সম্বন্ধ ঠিক করেছেন। কিন্তু এর মধ্যে সেদিন একটা খুশির ঘটনাও ঘটেছে। আমার একতরফা প্রেম মনে হয় এক ধাপ এগিয়েছিল সেদিন। স্টেশনে গেছিলাম কেনাকাটা করতে। বাড়ি ফেরার পথে আমাদের পাড়ার ফুচকার দোকানের কাছে ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি সামনের সিগারেটের দোকানে ঋষি দাঁড়িয়ে। ও মা! নির্লজ্জের মতো একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভিতরে দামামার মতো বাজতে থাকলো যেন। মনে মনে বললুম, আহা, এই প্রথম। এই এতদিন পরে প্রাণ খুলে তাহলে দেখলে আমায়। ছেলের চোখ দেখে এতদিনের অভিজ্ঞতায় বুঝলাম আমাকে বেশ মনে ধরেছে তার। পাশের ছেলেটা কিছু একটা বলতে ও চোখটা সরিয়ে নিল, কিন্তু আবার ক্যাবলাকান্তর মতো আমার দিকে তাকিয়ে থাকলো। মনে মনে ভাবলুম, আরে এগিয়ে এসে আমার নামটা অন্তত জিজ্ঞেস তো করো। এই পরিস্থিতির মধ্যে গাল হাঁ করে কি আর ফুচকা খাওয়া যায়? তাই সেই ইচ্ছে বাতিল করেছি। আর একটু দেরি করার জন্য আলু কাবলি দিতে বললাম। আরে আলু কাবলি বানানোর সময়টুকুতে যদি এগিয়ে এসে প্রপোজটা অন্তত বা নিদেন পক্ষের নামটা জিজ্ঞাসা করে এই আশায়। কিন্তু হায় রে, পাশের ছেলেটা আবার কিছু বলতে বাইক নিয়ে চলে গেল। যাবার সময় একটা হাসিও দিয়ে গেল আমার দিকে তাকিয়ে। উফ, পাগল পাগল লাগছিল আমার। কি দারুণ হ্যান্ডসাম লাগছিল। হোক গিয়ে, আমিও বা কম কিসের। মনে মনে স্বপ্ন দেখতে শুরু করেছি। তার মধ্যে এসব বিয়ের দেখাশোনা, এতদিনের আমার একান্ত প্রেম যখন সবে পাখা মেলতে চাইছে, তখন এইভাবে সেই প্রেমের ডানা কাটার ব্যবস্থা করেছেন আমার বাবা। খুব রাগ হচ্ছিল। ওখানেই নাকি বিয়ে দেবেন মনস্থির করেছেন। পাত্র ভালো। পাত্রের নাম তথাগত সেনগুপ্ত। কিসের যেন অফিসার। আমার কিচ্ছু ভালো লাগছিল না। সামনে রবিবার দেখতে আসবে পাত্রপক্ষ। সারাদিন ধরে ভাবছি কি করা যায়, কিভাবে এই বিয়েটা না করা যায়। মায়ের সাথে আমি বন্ধুর মতো মিশি ঠিকই, কিন্তু মাকে এইসব প্রেমের কথা আমি মোটে বলতে পারবো না। আর সাহস করে নির্লজ্জের মতো বললেও কি বলবো মাকে? এমন একটা ছেলেকে ভালোবাসি, চিনিও না যাকে, সেও আমায় ভালোবাসে কিনা তাও জানি না। কিন্তু সেদিনের ওই তাকানো আমার পক্ষে ভোলা সম্ভব নয়। এক পলক হলেও বুঝেছিলাম এই প্রেমিকেরই চোখ। আর দুই একবার ও যদি এমন দেখা হবার সুযোগ হতো। কিন্তু হায় রে আমার পোড়া কপাল। দিন দুই পরে মা সকালে রান্না করছিল। আমি মাকে রান্নাঘরে এসে কিছু বলবো ভাবছি, কিন্তু কি বলবো কিছুই বুঝতে পারছি না। অসময়ে রান্নাঘরে আমাকে আসতে দেখে মা আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আমি কিছুই বলতে পারলাম না যথারীতি। রান্নাঘরে দাঁড়িয়ে এটা ওটা নিয়ে নাড়াচাড়া করছি, আর আমার চোখ ছলছল করছে। সেটা লক্ষ্য করে মা অবাক হয়ে রান্না রেখে আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কী রে, কী হলো? আমি কিছু না বলতে পেরে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। তারপর নিজেকে একটু সামলে আসল কথা ছেড়ে শুধু এটুকু বলতে পারলাম, ও মা, আমি এখন বিয়ে করব না, আরও পড়তে চাই আমি। মা আমার মাথায় হাত বুলিয়ে এই বলে সান্ত্বনা দিল যে ছেলের বাবার সাথে তোর বাবার কথা হয়েছে, বিয়ের পরেও তুই পড়তে পারবি, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া বিয়ের দেখাশোনা হচ্ছে মানেই যে একেবারে এক্ষুনি বিয়ে হয়ে যাবে তা তো নয়। ওরা আসুক, দেখুক আগে, পছন্দ অপছন্দেরও তো ব্যাপার আছে। মায়ের শেষের কথাটা একটু মনে ধরলো আমার। নিমরাজি না হয়ে আমার উপায়ও নেই। তবুও সঙ্গে সঙ্গে মাকে এটাও জানিয়ে রাখলাম, অত শাড়ি গয়না পরে সংসেজে ওদের সামনে বসতে পারবো না। মনের তো ইচ্ছা যেন তেন প্রকারের সম্বন্ধটা কাটিয়ে দেওয়া। মা বলল, ওরা বলেছে তোকে এমনিই দেখতে চায়, ওসব কিছুর দরকার নেই। উফ, জাস্ট বিরক্তিকর। রবিবার সকাল থেকেই মনটা খিঁচড়ে আছে আমার। সব থেকে রাগ হলো ঋষির উপর। কাছাকাছি এত সুন্দর একটা মেয়ে থাকতে একবারও এতদিনে প্রপোজ করতে পারলো না। সেদিন অমন একটা সুবর্ণ সুযোগ ছিল। যদি আমাকে দেখার পর এগিয়ে এসে কিছু একটা বলতো, তাহলেও বুঝতুম। না, ক্যাপলার মতো শুধু তাকিয়েই সময় নষ্ট করলো। কাপুরুষ একটা। যথারীতি বিকালে পাত্রের বাড়ি থেকে সবাই এসে গেছে।
আমার ডাক পড়ল। এমনি একটা সাধারণ বাইরে যাওয়ার চুড়িদার পরেছি, কপালে একটা টিপ পরা ছাড়া কোনো সাজগোজ করিনি। পাত্রটিকে আর কোনোভাবে না হোক আমার হাবে ভাবে বুঝিয়ে দিতে চাই আমি রাজি নই এই বিয়েতে। কিন্তু ডাইনিং হলে গিয়ে ভূত দেখার মতো চমকে উঠলাম আমি। মনে হয় টুংটাং শব্দ বেজে উঠল। আমার সামনে ঋষি বসে মিটিমিটি হাসছে। আমি যেতেই নমস্কার করে ভদ্রতা ভরে উঠে দাঁড়ালো। পাশে সেই সেদিনের বাইকের পিছনে বসা মেয়েটি, শুনলাম ওর বোন হয়। নিজের কার নিজেই মলা দিলাম মনে মনে। আমার এতদিনের প্রেমিক আমারই পাণিপ্রার্থী হয়ে এসেছে। মনের উচ্ছ্বাসটুকু কিছুতেই আটকাতে পারলাম না। সারা মুখে ছড়িয়ে পড়ল লজ্জা। অত্যন্ত লক্ষ্মী মেয়ের মতো টুকটুক করে প্রণাম করলাম সবাইকে। আমার মা বোধ হয় আমার মুখের দিকে তাকিয়ে একটু অবাকই হলেন। ঠিক বুঝে উঠতে পারলেন না মেয়েকে। সেদিন যে মেয়ে বিয়ে করবে না বলে কেঁদে চোখ ফুলিয়েছিল, সে দিব্যি হেসে হেসে কথা বলছে। মনের মধ্যে কোথাও কান্নার রেশটুকুও নেই। মাও বোধহয় স্বস্তি পেলেন মনে মনে। কিছুক্ষণ পরে আমাদের দুজনকে ছাদে একটু একা কথা বলার জন্য আলাদা করে ছাড়া হলো। ছাদে উঠেই ও জিজ্ঞেস করলো, এই যে মাধবীলতা, অমন হ্যাংলার মতো আমাকে দেখতে কেন সব সময়? আমি যার পর নাই অবাক হয়ে গেলাম। আমার বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই আবার সে বলল, খুব সাহস, আমার খোঁজ খবর নেওয়া হচ্ছিল। আমার কোনো কিছুই আর গোপন নেই দেখে আমি লজ্জায় আর বিস্ময়ে লাল হয়ে গেলুম। শুধু চোখ তুলে জিজ্ঞাসু চোখে তাকাতেই আমার এতদিনের স্বপ্নের নায়ক রহস্যময় একটা হাসি দিয়ে যা বলল, তা থেকে সব পরিষ্কার হয়ে গেল। তথাগতরই ডাকনাম ঋষি। তনু ছোটদার ছোটবেলাকার স্কুলের বন্ধু। তনু তথাগতর খোঁজ নিচ্ছে দেখে তনুর ছোটদা একটু অবাক হয়ে তনুকে চেপে ধরে ব্যাপারটা কি জিজ্ঞেস করেছিল। তনু তখন তার কথা বলে দিয়েছিল সব গড়গড় করে। সব শুনে তক্ষুনি তনুর সাথে মনে মনে জম্মের ভাব দিয়ে দিলুম। তনুর ছোটদার কাছে সব কথা শুনে তথাগত তনুর সাথে একদিন দেখা করে ডিটেলসে আমার কথা শোনে। তারপর একদিন আমাদের পাড়ায় এসে আমাকে দেখেও যায়। আর বুঝে যায় এমন প্রেমিকাকে ফিরিয়ে দেবার সাহস বা ক্ষমতা কোনোটাই ওর নেই। ঋষিও প্রেমিক হিসেবে কম যায় না। তনুর কাছে মাধবীলতা আর অনিমেষের কথা শুনে সমরেশ মজুমদারের উত্তরাধিকার, কাপুরুষ, কালবেলা, 3টে উপন্যাসই 1 সপ্তাহে পড়ে শেষ করেছিল। ওর বিয়ের জন্য এমনিতেই দেখাশোনা চলছিল। তাই বাড়িতে জানাতে খোঁজ খবর নিয়ে দেখা গেল দুজনের বাবা দুজনের সহযাত্রী বন্ধু। শুভ লগ্নে আমার স্বপ্ন বাস্তবে পূরণ হলো। এখনও একান্তে নিভৃতে ভালোবেসে আমাকে ও যখন মাধবীলতা থেকে সংক্ষেপে মাধু বলে ডাকে, তখনই আমার মনটা জাদুর ছোঁয়ায় টুংটাং বেজে ওঠে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।